হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা আবারও সরলরেখা নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা সরলরেখা নিয়ে আলোচনা করার আগে আমি বলতে চাই, আমরা এর আগে সরলরেখার চারটা ম্যাথমেটিক্সের বা গাণিতিক সমস্যার চারটা পার্ট নিয়ে আলোচনা করছি। এর আগে আমরা সরলরেখার বিভিন্ন সূত্রাবলী বা প্রয়োজনীয় যে সূত্রগুলো আছে সরলরেখার, এই সূত্রগুলো নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে আমরা সরলরেখার যে ম্যাথমেটিক্স বা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। এর আগে আমাদের অলরেডি গাণিতিক বা ম্যাথমেটিক্স যে সমস্যা চারটা পার্ট হয়ে গেছে। আজকে ম্যাথমেটিক্সের 5 নম্বর পার্ট আমরা আলোচনা করব। তো আপনারা যদি আমার আগের টিউটোরিয়ালগুলো না দেখে থাকেন, তাহলে আমি অবশ্যই অনুরোধ করব আমার আগের যে ভিডিওগুলো আছে বা টিউটোরিয়ালগুলো আছে ম্যাথমেটিক্স অথবা যে সূত্রাবলীর আলোচনাগুলো আছে, এগুলো ভালোভাবে দেখে আমার যদি আজকের এই ভিডিওগুলো দেখেন, তাহলে আশা করি একটা সিকোয়েন্স মেইনটেন্স হবে। তো এজন্য আপনাদের কাছে আমার অনুরোধ, আমার আগের যে ভিডিওগুলো আছে এগুলো দেখবেন। তো এখন আমরা শুরু করি। বলতে যে একটা ম্যাথে বলছে যে ax প্লাস by ইকুয়াল c এবং x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল p একই সরলরেখা নির্দেশ করলে p এর মান a b এবং c এর মাধ্যমে প্রকাশ করতে বলছে। তো এখানে দুইটা সরলরেখা দেওয়া আছে। এই দুটো সরলরেখা দিয়ে বলছে যে এই দুটো সরলরেখা একই মানে আমাদের যে দুইটা সরলরেখা আছে এটা একই সরলরেখা নির্দেশ করে। যদি এইটা রেখা এবং এই রেখাটা একই সরলরেখা নির্দেশ করে, তাহলে পি এর মান এ বি এবং সি এর মাধ্যমে প্রকাশ করতে বলছে। তাহলে আমরা জানি দুটো সরলরেখা, যদি দুইটা রেখা একই সরলরেখা নির্দেশ করে, তাহলে আমরা এটা একটা শর্ত লিখতে পারি যে দুটি রেখা একই সরল রেখা নির্দেশ করলে চলক গুলোর সহগের অনুপাত সমান হবে। তাহলে দুইটা রেখা একই সরলরেখা নির্দেশ করার আমাদের যে শর্তগুলো, সেটাই বলছি যে দুইটা রেখা যদি একই সরলরেখা নির্দেশ করে, তাহলে এই চলকগুলো যে এক্স এর সহগ ওয়াই এক্স এর চলক ওয়াই এক্স এর সহগ ওয়াই এর সহগ, এই যে এক্স এর সহগ ওয়াই এর সহগ, এগুলোর অনুপাত সমান হয়। তাহলে আমরা এখন লিখতে পারি, তাহলে এখানে এক্স এর সহগ কত? cos আলফা। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি কি? প্রশ্ন মতে এক্স এর সহগ হচ্ছে cos আলফা। বলছি অনুপাত, সহগের অনুপাত, তাহলে এই এক্স এর সহগ হচ্ছে a ইকুয়াল ওয়াই এর সহগ হচ্ছে sin আলফা, আর এইখানে ওয়াই এর সহগ হচ্ছে b ইকুয়াল, এইখানে তো কোন চলকের সহগ নাই, তাহলে p নিলাম, আর এইখানে c ধ্রুবক সংখ্যা। তাহলে এগুলো সমান হবে। এখন তাহলে আমরা এটা সমান এটা নিতে পারি, এটা সমান এটা নিতে পারি। এখন cos আলফা ভাগ a ইকুয়াল আমরা লিখতে পারি p ভাগ c, বা cos আলফা সমান আমরা একবারে লিখতে পারি p a ভাগ c। অনুরূপ ভাবে লিখতে পারি sin আলফা ভাগ b ইকুয়াল p ভাগ c, বা sin আলফা ইকুয়াল pb ভাগ c। তাহলে আমরা এই দুইটা পাওয়া গেলাম। এখন আমরা একটা সূত্র জানি, সেই সূত্র কি জানি? আমরা একটা সূত্র জানি হচ্ছে cos স্কয়ার আলফা প্লাস
সাইন স্কোয়ার আলফা ইকুয়াল 1। এই সূত্রটা আমরা কম বেশি সবাই জানি। তাহলে এই সূত্রের সাপেক্ষে আমরা এখন ম্যাথটা করব। তা কজ আলফার মান কি পি এ ভাগ সি। তাহলে পি এ ভাগ সি, যেহেতু এখানে স্কোয়ার আছে এখানে স্কোয়ার, প্লাস সাইন 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 আলফার মান হচ্ছে পিবি ভাগ সি, এটার উপর স্কোয়ার, এর মান 1। তাহলে থাকতেছে পি স্কোয়ার এ স্কোয়ার ভাগ সি স্কোয়ার প্লাস পি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল 1, বা উভয় পাশ থেকে যদি আমি পি স্কোয়ার কমন নেই তাহলে থাকতেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর নিচে সি স্কোয়ার লসাগু ইকুয়াল 1, বা পি স্কোয়ারের মান তো আমরা নির্ণয় করবো। তাহলে এখানে হচ্ছে সি স্কোয়ার উপরে যাচ্ছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিচে যাচ্ছে। এখন যে এই স্কোয়ারটা যদি এই দিকে যায় তাহলে এইখানে উঠে যায় রুট। তাহলে এই রুট বর্গ ক্যান্সেল, তাহলে থাকে কত, উপরে সি নিচে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই পি এর মান। তাহলে আমরা এখানে প্লাস মাইনাসও দিতে পারি। তাহলে এখানে বলছে যে দুটো রেখা দেওয়া আছে, এই রেখা দুইটা যদি একই সরলরেখা নির্দেশ করে তাহলে পি এর মান এ বি এবং সি এর মাধ্যমে প্রকাশ করতে বলছে। তা আমরা বলছি দুটা রেখা একই সরলরেখা নির্দেশ করলে তাহলে তাদের যে চলকদ্বয়ের সহগের অনুপাত সমান হবে। তাহলে এখানে এক্স এর সহগ হচ্ছে কজ আলফা, এই কজ আলফা ভাগ এখানে এক্স এর সহগ এ ইকুয়াল এখানে ওয়াই সহগ সাইন আলফা, এখানে ওয়াই সহগ বি ইকুয়াল এখানে পি ভাগ সি। তাহলে আমরা এটা সমান যদি নেই তাহলে কজ আলফার মান পাই, তাহলে এটা যদি ইকুয়াল নেই তাহলে সাইন আলফার মান পাই। তো আমরা এটা বহুল পরিচিত একটা সূত্র, কজ স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার আলফা ইকুয়াল 1। আমরা জানি সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল 1। এই সূত্র যদি বসাই এবং মানগুলো যদি বসাই দেয় তো শেষে ক্যালকুলেশন করলে আমাদের পি এর মান এটা বের হয়, সি ভাগ রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তো আশা করি এ পর্যন্ত বোঝা গেছে। তাহলে আমাদের যে পরবর্তী ম্যাথটা, সেই পরবর্তী ম্যাথটা আমরা দেখতেছি বলতে যে এক্স কজ থিটা প্লাস ওয়াই সাইন থিটা ইকুয়াল পি। চলমান বিন্দুটি এক্স ও ওয়াই অক্ষকে যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করে এবং পি একটা যদি ধ্রুবক হয়, দেখাও যে এ বি এর মধ্যবিন্দুর সঞ্চার পথের সমীকরণ পি স্কয়ার ইন্টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল 4x স্কয়ার ওয়াই স্কয়ার। তাহলে আমাদের একটা সমীকরণ দেওয়া আছে এবং বলছে ওই সমীকরণটা যদি এ ও বি বিন্দুতে ছেদ করে তাহলে ওই মানে দেখাতে বলছে যে ওই ছেদক বা এবিটাকে আমরা বলি সাধারণত খণ্ডিত অংশ, এই খণ্ডিত অংশের মধ্যবিন্দুর সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে আমরা দেখি এটা যদি রেখা হয়, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তো ধরে নিলাম এক্স কজ থিটা প্লাস ওয়াই সাইন থিটা, উভয় অক্ষকে যেহেতু কর্তন করতে ধরে নিলাম এটা। তো এটা কি এ, এটা বি, বি অংশ। এখন এ বি এর মধ্যবিন্দু ধরে নিলাম এটা, এ বি এর মধ্যবিন্দু ধরে নিলাম এটা। তো এটা ধরে নিলাম এক্স ওয়াই, এটার মান বের করবো সাধারণত। তাহলে ওই মধ্যবিন্দুর সঞ্চার পথের সমীকরণেই আমাদের বের করতে হবে। তো তার আগে আমাদের জানতে হবে যে এই সরলরেখাটা এক্স অক্ষকে কতটুকু কর্তন করে এবং ওয়াই অক্ষকে কতটুকু কর্তন করে, এই কর্তিত অংশ আমাদের বের করতে হবে। কোন সমীকরণ থেকে? এই যে আমাদের যে দেওয়া সমীকরণটা আছে, এই সমীকরণের সাহায্যে আমাদের আগে বের করতে হবে। আমাদের আগে এক্স অক্ষকে কতটুকু কর্তন করে এবং ওয়াই অক্ষকে কতটুকু কর্তন করে, এই অংশটুকুর মান আমাদের বের করতে হবে। তাহলে আমরা যদি এখন কর্তিত অংশটুকু বের করি, আমরা এই সমীকরণ থেকে বের করতে পারি। দেওয়া আছে কজ আলফা প্লাস ওয়াই সাইন থিটা ইকুয়াল পি।
আমরা জানি উভয় অক্ষকে কর্তনকারী সরলরেখার সমীকরণ এই ফরম্যাটে, সাধারণত এই ফরম্যাটে আমরা সবসময় জানি যে এক্স ভাগ এ ইকুয়াল ওয়াই ভাগ বি ইকুয়াল 1। তো উভয় অক্ষকে কর্তনকারী সরলরেখার সমীকরণ হচ্ছে এটা। তো এই ফরম্যাটে আমরা এই সমীকরণটাকে নিয়ে আসার চেষ্টা করব, কারণ আমার দরকার কি এই এর মান দরকার আর বির মান দরকার, এই যে এ আর বি এর মানের দরকার। তাহলে আমরা যদি উভয় পাশে পি দ্বারা ভাগ করি তাহলে এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা। তো এটাকে পি দিয়ে ভাগ করলাম, এটাকে পি দিয়ে ভাগ করলাম, এটাকে পি দিয়ে ভাগ করলাম। তাহলে আমাদের যেটা আসে সেটা হচ্ছে এক্স পি ভাগ কস থিটা প্লাস ওয়াই পি ভাগ সাইন থিটা ইকুয়াল 1। তাহলে আমাদের যে ফরম্যাট চাইছিলাম যে এক্স ভাগ এ, এখানে প্লাস, এখানে প্লাস হবে এক্স ভাগ এ প্লাস ওয়াই ভাগ বি ইকুয়াল 1। তাহলে এই যে এক্স ভাগ এ, তাহলে এই অংশটা এ আর এই অংশটা বি, এই অংশটা হচ্ছে বি আর এই অংশটা এ। তাহলে এ আর বি এর মান পেয়ে গেলাম। তাহলে এক্স অক্ষকে এই সরলরেখাটা কত পি ভাগ কস থিটা এই অংশটুকু কর্তন করে, আর এটাকে পি ভাগ সাইন থিটা এই অংশটুকু কর্তন করে। তাহলে আমরা এই বিন্দুর স্থানাঙ্ক পাইলাম, এই বিন্দুর স্থানাঙ্ক পাইলাম। এই বিন্দুর স্থানাঙ্ক হবে কি পি ভাগ কস থিটা 0। কারণ হচ্ছে এক্স অক্ষের উপর যে কোনো বিন্দুতে ওয়াই এর মান 0, এই জন্য 0, আর এক্স এর মান কি এটা। অনুরূপ ভাবে এটাও বের করতে পারবো। ওয়াই অক্ষের উপর যে কোনো বিন্দুতে এক্স এর মান 0 আর ওয়াই এর মান পি ভাগ সাইন থিটা, পি ভাগ সাইন থিটা এটা। তাহলে আমরা বি এর স্থানাঙ্ক পাইলাম এবং এ এর স্থানাঙ্ক পাইলাম। তাহলে এ বি এর মধ্যবিন্দু ধরে নিচ্ছি এটা এক্স ওয়াই, তাহলে এর স্থানাঙ্ক পাবো। এখন আমরা মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র কি জানি? মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র জানি x ইকুয়াল x1 যোগ x2 ভাগ 2। এখন x1 বলতে এটা ধরি p ভাগ cos থিটা প্লাস x2 বলতে এখানে x2 এর মান কত 0, এই 0 ভাগ 2। তাহলে কি হচ্ছে p ভাগ cos থিটা x সমান, তাহলে x এর মান p ভাগ cos থিটা হচ্ছে। অনুরূপ ভাবে যদি আমরা এই ফরম্যাটে তৈরি করি তাহলে y এর মান আমরা অনুরূপ ভাবে পাবো, এখানে 2 হবে 2 sin থিটা। অনুরূপ ভাবে আমরা y এর মানও আমরা এটা বের করতে পারবো। তাহলে x এর মান হচ্ছে p ভাগ 2 cos থিটা এবং y এর মান হচ্ছে p 2 sin থিটা। এটা হচ্ছে AB এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তাহলে এটা থেকে আমরা ইকুয়েশন বের করতে পারবো। আমাদের যে AB এর সঞ্চারপথের সমীকরণ চাইছে এটা আমরা বের করতে পারবো। এখন তাহলে আমরা এখানে দেখতেছি x ইকুয়াল কি, x ইকুয়াল এখানে দেখা যাচ্ছে x ইকুয়াল p ভাগ 2 cos থিটা। তাহলে cos থিটা সমান কি লিখতে পারবো p ভাগ twice x, এটা লিখতে পারবো। আবার y সমান আমরা জানি কি p ভাগ 2 sin থিটা। তাহলে sin থিটা সমান আমরা লিখতে পারবো কি p ভাগ 2y। তো আমরা বহুল পরিচিত একটা সূত্র জানি, সেটা হচ্ছে আমরা এখন লিখতে পারবো যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল কত 1, বা আচ্ছা sin থিটার মান কত p ভাগ 2y, এখানে স্কয়ার আছে এখানেও স্কয়ার প্লাস cos থিটার মান কি p ভাগ twice x, p
পি ভাগ টয়েস এক্স কজের উপর স্কয়ার আছে, তাহলে এইখানে স্কয়ার এটা, বা তাহলে থাকলো কি পি স্কয়ার ভাগ 4y স্কয়ার প্লাস পি স্কয়ার ভাগ 4x স্কয়ার ইকুয়াল 1। তো এটা যদি আমরা এভাবে লিখি তাহলে 4 লসাগু যদি আমরা নেই, এখানে যদি লসাগু নেই 4, এখানে আছে x স্কয়ার আর এখানে আছে y স্কয়ার, তাহলে লসাগু 4x স্কয়ার y স্কয়ার যদি নেই তাহলে এখানে থাকতেছে p স্কয়ার y স্কয়ার, এখানে আছে তাহলে x স্কয়ার হবে, এখানে x স্কয়ার প্লাস p স্কয়ার এখানে হবে y স্কয়ার ইকুয়াল 1। তো আমরা যদি এটা লসাগু নেওয়ার পর ক্যালকুলেশন করি এই লাইন পাবো আর এই 1 তাহলে উভয় পাশ থেকে আমরা p স্কয়ার কমন নিতে পারি। যদি p স্কয়ার উভয় পাশ থেকে কমন নেই তাহলে থাকে কি x স্কয়ার প্লাস y স্কয়ার। এখন এটা নিচের সঙ্গে আর যদি গুণ করি তাহলে 1 এর সঙ্গে এটা গুণ হয়ে যায় 4x স্কয়ার y স্কয়ার। তো সেটাই বলতে দেখাও যে ab এর মধ্যবিন্দু, তো ab এর x y কি মধ্যবিন্দু ছিল, তাহলে x এর মানগুলো মধ্যবিন্দুর মান থেকে আমরা এটাকে ক্যালকুলেশন করলাম। যেহেতু x y মধ্যবিন্দু ছিল তাহলে আমরা অবশ্যই লিখতে পারি দেখাও যে ab এর মধ্যবিন্দু, x y ছিল ab এর মধ্যবিন্দু, তো এখানে বলতে ab এর মধ্যবিন্দু সঞ্চারপথের সমীকরণ দেখাতে বলতে p স্কয়ার ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল 4x স্কয়ার y স্কয়ার। তো p স্কয়ার ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল 4x স্কয়ার y স্কয়ার, এটা আমাদের প্রমাণ হইল, দেখানো হলো। তো আশা করি বোঝা গেছে। তো ম্যাথটা ছিল একটা সরলরেখার সমীকরণ দেওয়া ছিল, বলতে উক্ত সরলরেখাটা অক্ষদ্বয়কে এ আর বি বিন্দুতে ছেদ করে, এজন্য এই সরলরেখা দিয়ে আমরা এ এবং বি এর স্থানাঙ্ক আগে বের করছি। তো যেহেতু বলতে এ বি এর মধ্যবিন্দু সঞ্চারপথের সমীকরণ, এজন্য এ বি এর মধ্যবিন্দু আগে বের করলাম এই সূত্র দিয়ে। মধ্যবিন্দু বের করার পর এই যে এক্স এর মান কত এটাই লিখছি, cos থিটার মান বের করছি, আবার y সমান এটা লেখা যায় এই মধ্যবিন্দু, এই যে y এর মান এটা, এই যে y দিয়ে আমরা sin থিটার মান বের করলাম। এখন আমরা এই বহুল পরিচিত একটা সূত্র জানি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। তাহলে sin থিটা এবং cos থিটার মান যদি আমরা বসাই দেই এখানে, তাহলে স্বাভাবিকভাবে যদি আমরা ক্যালকুলেশন করি এই প্রুফটা চলে আসে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ধন্যবাদ। তো আমাদের পরবর্তী যে ম্যাথটা, সেই ম্যাথটাতে বলছে যে x প্লাস 2y প্লাস 7 ইকুয়াল 0 রেখাটির অক্ষদ্বয়ের খণ্ডিতাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলতে, এবং ওই রেখার যে কর্তিতাংশ আছে বা খণ্ডিতাংশ আছে, এই খণ্ডিতাংশ কোনো যদি বর্গের বাহু নির্দেশ করে তাহলে সেই বাহু দ্বারা যে আমরা একটা যদি বর্গ তৈরি করতে পারি সেই বর্গের ক্ষেত্রফল নির্ণয় করতে বলতে। তাহলে আমরা দেখবো এবার একটা সরলরেখা আছে, এই সরলরেখার যে উভয় অক্ষকে কর্তন করে সেই কর্তিতাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব, এবং উক্ত খণ্ডিতাংশ কোনো বর্গের বাহু নির্দেশ করলে তাহলে সে বর্গের বাহুর ক্ষেত্রফল আমরা বের করব। তো আসেন দেখি কিভাবে করা যায়। আমরা জানি যেহেতু উভয় অক্ষকে কর্তন করে, আমরা জানি উভয় অক্ষকে কর্তনকারী সরলরেখার সমীকরণ x ভাগ a প্লাস y ভাগ b ইকুয়াল 1, এই সূত্রটা। এখন আমরা দেখি, তো এইখানে বলছে একটা সমীকরণ দেওয়া আছে x প্লাস 2y প্লাস 7, বলছে যে এই রেখাটা উভয় অক্ষকে কর্তন করছে, তাহলে কর্তিত অংশটুকু আমরা এই রেখার সাপেক্ষে বের করতে পারি। তাহলে আমরা লিখতে পারি x প্লাস 2y ইকুয়াল -7। তো আমাদের ডান থেকে সবসময় 1 রাখতে হবে, তাহলে -7 দ্বারা উভয় পাশে ভাগ করি, তাহলে x ভাগ -7 প্লাস 2y ভাগ -7 -7 ভাগ -7, তাহলে ডান দিকে আমাদের 1 চলে আসবে। তাহলে x সমান -7 প্লাস y ভাগ -7 ভাগ 2 ইকুয়াল 1। তাহলে আমরা যে x অক্ষকে এই উভয় অক্ষকে কর্তনকারী সরলরেখাটা, মানে এই যে AB সরলরেখাটা x অক্ষকে কতটুকু কর্তন করে এবং y অক্ষকে কতটুকু কর্তন করে সেটা বের করতে পারছি। এটার মান হচ্ছে
আমরা জানি এই অংশটুকুর মান হচ্ছে এ আর এই অংশটুকুর মান হচ্ছে বি। তাহলে আমরা এই অংশটুকু পেয়ে গেলাম, এর মান হচ্ছে -7, এই অংশটুকু হচ্ছে -7 আর এটা হচ্ছে -7/2 এই অংশটুকু। তাহলে এই দুইটা অংশ পেয়ে গেলাম। তাহলে এর স্থানাঙ্ক আমরা কি লিখতে পারবো? এর স্থানাঙ্ক হচ্ছে x এর মান হচ্ছে -7 আর x অক্ষের উপর যে কোনো বিন্দুতে y এর মান 0। তাহলে এর স্থানাঙ্ক পেয়ে গেলাম। b এর স্থানাঙ্ক কি? y অক্ষের উপর যে কোনো বিন্দুতে x এর মান 0 আর y এর মান -7/2। তাহলে এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক কিভাবে বের করব? আমরা জানি মধ্যবিন্দুর সূত্র আমরা দেখলাম যে x = x1 + x2/2। তাহলে x1 বলতে -7 নেই, প্লাস x2 বলতে এখানে 0/2, তাহলে থাকতেছে -7/2। অনুরূপভাবে y এর মান কি নেব আমরা? y এর মান হচ্ছে y1 + y2/2 যদি মধ্যবিন্দু হয়। তো y1 এর মান এখানে কত? 0 আর y2 এর মান হচ্ছে এখানে প্লাস আর y2 এর মান হচ্ছে -7/2 আর উভয়কে 2 দ্বারা ভাগ। তাহলে কত হয়? মাইনাস প্লাসে মাইনাস, উপরে 7 আর নিচে 2 2 4। তাহলে আমাদের AB এর মধ্যবিন্দুর সঞ্চারপথের AB এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। x এর মান কত? -7/2 -7/2 আর এর মান হচ্ছে -7/4। তাহলে আমরা এখানে বলছিল যে অক্ষদ্বয়ের খণ্ডিতাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তাহলে এটাই হচ্ছে মধ্যবর্তী খণ্ডিতাংশের, তাহলে মধ্যবর্তী খণ্ডিতাংশের স্থানাঙ্ক x y সমান -7/2, -7/4। এটা হচ্ছে মধ্যবর্তী খণ্ডিতাংশের স্থানাঙ্ক। এখন বলতে উক্ত খণ্ডিতাংশ কোন বর্গের বাহু নির্দেশ করলে, তাহলে উক্ত খণ্ডিতাংশ কোন বর্গের বাহু নির্দেশ করলে, তার মানে এই যে a এবং b এটা হচ্ছে এই সরলরেখার খণ্ডিতাংশ। a আর b এ হচ্ছে আমাদের মানে উক্ত সরলরেখার খণ্ডিতাংশ। এই খণ্ডিতাংশ কোন বর্গের বাহু, তার মানে ab এর দৈর্ঘ্য বের করতে আমাদের হবে। তাহলে ab এর দৈর্ঘ্য, তার মানে আমরা a আর b বের করতে পারি। ab যেহেতু দূরত্বের সূত্র জানি কি x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। তাহলে এখানে আমাদের a আর b বের করতে হবে। তাহলে a এর স্থানাঙ্ক x1 ধরি -7 x2 এর মান কত? 0, এটার উপর স্কয়ার প্লাস y1 এর মান কত? 0, এই মাইনাস আর এই মাইনাস প্লাস 7/2 এটার উপর স্কয়ার। তাহলে কত হয়? -7 এর উপর স্কয়ার, তাহলে 49 প্লাস 7 এর উপর স্কয়ার, তাহলে 49 এখানে 4। এটা হচ্ছে আমাদের AB এর মান। এখন এটা যদি AB এর মান হয়, আমরা জানি যদি AB টা বর্গের বাহু হয়, এটা একক বলতে এই খণ্ডিতাংশ যদি কোনো বর্গের বাহু হয়, তাহলে এটা কি? বর্গের বাহু। বর্গের বাহু হচ্ছে AB। তাহলে বর্গের ক্ষেত্রফল কি হবে? বর্গের ক্ষেত্রফল হবে বাহু স্কয়ার, তার মানে AB স্কয়ার বর্গ একক। তাহলে আমরা কি করব? এই AB স্কয়ার করব, তার মানে এটার উপর বর্গ করব, তাহলে এটাই হবে আমাদের বর্গের ক্ষেত্রফল। তাহলে আমরা এখন লিখব যে বর্গের ক্ষেত্রফল, বর্গের ক্ষেত্রফল
ইকুয়াল এ বি স্কোয়ার। তো এ বি এর মান হচ্ছে এখানে 49 প্লাস উপরে 49 নিচে 4, এটা এ বি এর মান, তার উপর স্কোয়ার। এই রুট সরি এই বর্গ এই রুট যদি ক্যান্সেল যায় তাহলে থাকে কত 49 যোগ 49/4, তাহলে এটা হয় এরকম 61 সমস্ত 4/1 বর্গ একক। এটা হচ্ছে বর্গের ক্ষেত্রফল। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এইখানে বলছিল যে একটা সরলরেখা দেওয়া আছে, তো বলছে ওই রেখাটি অক্ষদ্বয়ের খণ্ডিতাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। তাহলে এই যে এ বি সরলরেখাটা আছে, এ বি সরলরেখাটার আমরা এ এবং বি এর স্থানাঙ্ক কিভাবে বের করলাম, উভয় অক্ষকে করতলকারী সরলরেখার সমীকরণের সাহায্যে আমরা খণ্ডিতাংশের পরিমাণ মানে স্থানাঙ্ক বের করলাম। তো খণ্ডিতাংশের স্থানাঙ্ক যদি বের করতে পারি তাহলে এই যে এ বি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো এই সূত্র দিয়ে, x ইকুয়াল x1 প্লাস x2, এটাকে x1 ধরবো, এটাকে x2 ধরবো, আবার এটাকে y1 ধরবো, এটাকে y2 ধরবো। এই সূত্রের সাপেক্ষে আমরা এই মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করলাম। আবার বলতে উক্ত খণ্ডিতাংশ, তার মানে এই যে এ বি যে খণ্ডিতাংশ, এই সরলরেখার খণ্ডিতাংশ হচ্ছে এ বি। তো এ বি বলতে উক্ত খণ্ডিতাংশ কোনো বর্গের বাহু নির্দেশ করে, তার মানে এ বি যদি কোনো বর্গের বাহু নির্দেশ করে তাহলে তার ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এ বি এর দৈর্ঘ্য আমাদের দরকার, তো এ বি এর দৈর্ঘ্য বের করছি, এই দৈর্ঘ্য বা দূরত্ব নির্ণয় সূত্র এটা। তো সূত্রে ফেলছি যে x1 ধরছি -7, এই মাইনাস x2 বলতে এখানে 0, এই 0। অনুরূপভাবে y মান বসায় আমরা এ বি এর দূরত্ব বা মান বের করছি। তো আমরা দেখছি যে বর্গের বাহু যদি এবি হয় তাহলে বর্গের ক্ষেত্রফল হবে কি বাহু স্কয়ার, অতএব এবি স্কয়ার বর্গ একক। তাহলে বর্গের ক্ষেত্রফল হবে এবি স্কয়ার। এখন এবি এর মান এটা, এটাকে যদি আমরা বর্গ করি রুট বর্গ ক্যান্সেল যায় তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আসে 61 সমস্ত 4/1। তো আশা করি আমরা এই ম্যাথটাও বুঝতে পেরেছি। ধন্যবাদ।